হ্যালো। আজকে আমাদের একটা অন্য টপিক আমরা স্টার্ট করব, বাট এই টপিকটা আমি একাই বলবো কারণ ইটস এ মনোলগ কমপ্লিটলি। কারণ আমি এটা অনলাইন কোনো ক্লাস নিচ্ছি না, এটা আমি ভিডিও সেন্ড করছি। আফটার সব কটা ভিডিও সেন্ড হয়ে যাবে, আমি ডেফিনেটলি অনলাইন ক্লাস নিয়ে ডাউটগুলোকে ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করার চেষ্টা করব। ওকে, তো এই টপিকটার নাম হচ্ছে ডেমোগ্রাফি বা ভাইটাল স্ট্যাটিস্টিক্স বলেও অনেকে এটাকে চেনে। তো এই টপিকটার দুটো পার্ট রয়েছে। একটা পার্টে রয়েছে ডিফারেন্ট রেটস অ্যান্ড রেশিও নিয়ে আলোচনা অফ ডিফারেন্ট ভাইটাল ইভেন্টস, আর আরেকটা পার্টে রয়েছে পপুলেশন থিওরি। সো দুটো পার্টই আমরা বলবো ওয়ান বাই ওয়ান। তো আজকের আমাদের টপিক হচ্ছে আমরা ডিফারেন্ট রেটস অ্যান্ড রেশিও পড়বো ফর ডেথ সিনারিও। ঠিক আছে, যাকে আমরা বলি ডেথ রেট। এনিওয়ে, তো ডেথ রেটে যাওয়ার আগে একটু টপিকটার ইন্ট্রোডাকশন আমি আসছি। তো হোয়াট ইজ মেন্ট বাই ডেমোগ্রাফি সেটা আমি একটু বলি ছোট করে। তো এই যে ওয়ার্ডটা রয়েছে ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি ওয়ার্ডটাকে আমরা দুটো পার্টে ব্রেক করতে পারি। একটা হচ্ছে ডেমস, এটা বেসিক্যালি একটা গ্রিক ওয়ার্ড দিস ডেমস। আর গ্রাফি, দিস থিং মিনস ডেসক্রিপশন। সো ডেমোগ্রাফি এসেনশিয়ালি মিনস ডেসক্রিপশন অফ দ্য পপুলেশন। মানে কি, ধরা যাক এই যে স্ট্যাটের ব্যাচটা রয়েছে সেমিস্টার 3, এই ব্যাচে কতজন ছেলে কতজন মেয়ে, এইটা কিন্তু একটা ডেমোগ্রাফির ডিসক্রিপশন। অবভিয়াসলি, কারণ জেন্ডার ওয়াইজ ব্যাচটাকে কত পার্সেন্টেজে ভাগ করা যায়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মেজারমেন্ট। এখান থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্টস উঠে আসবে। এইবারে কে কোন কলেজে পড়ে, তাদের ব্যাচে কত পার্টিসিপেশন, এটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে উঠে আসবে। ফলে এই যে ব্যাচের বিভিন্ন লোকের সম্বন্ধে আলোচনা, তাদের সম্বন্ধে ইম্পর্টেন্ট ডেটা কালেকশন করা, এই সবই কিন্তু হবে হচ্ছে ডেমোগ্রাফি আলোচনা। এবার আমি এটা যদি ব্যাচ নিয়ে না বলে যদি আমি ওভারঅল পপুলেশন নিয়ে চিন্তা করি, তাহলে সেই ওভারঅল পপুলেশনের বিভিন্ন ফিচার আমি স্টাডি করতে আগ্রহী। ফিচার স্টাডি মানে কি, পপুলেশনে কোন এজ গ্রুপের কত পার্সেন্টেজ মেম্বার আছে, মানে 20 বছরের তলায় ওই পপুলেশনে কত পার্সেন্টেজ মেম্বার আছে, 20 থেকে 40 বয়সের মধ্যে কত পার্সেন্টেজ মেম্বার আছে, 40 থেকে 60 পর্যন্ত কত পার্সেন্টেজ মেম্বার আছে, আর সিনিয়র সিটিজেন, দ্যাট মিনস 60 বছরের বেশি কত পার্সেন্টেজ মেম্বার আছে। এগুলো সব কিছু নিয়ে আমরা ডিসকাশন করতে আগ্রহী। আরও আগ্রহী হতে পারি আমরা একটা পপুলেশনে কত পার্সেন্ট ছেলে কত পার্সেন্ট মেয়ে, এটা হতে পারে আমার আগ্রহের বিষয়। হতে পারে একটা পপুলেশনে কত পার্সেন্ট লিটারেট কত পার্সেন্ট ইলিটারেট। এরকম মাল্টিপল জায়গা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারি রিগার্ডিং আ পপুলেশন। এই সব কিছুই কিন্তু ডেমোগ্রাফি টপিকটার অন্তর্গত। ঠিক আছে, এই টপিকটা আরেকটা ডাকনাম হচ্ছে কি, ভাইটাল স্ট্যাটিস্টিক্স মেথডস। ঠিক আছে, তো এনিওয়ে, তো ভাইটাল স্ট্যাটিস্টিক্স মানে কি, আমাদের কাছে বা যে কোনো পপুলেশন থিওরিস্টের কাছে ভাইটাল ইভেন্ট মোস্টলি চারটে। কি কি? বার্থ, ডেথ, ম্যারেজ অ্যান্ড ডাইভোর্স। এই চারটে হচ্ছে মূলত আমাদের কাছে খুব ভাইটাল ইভেন্ট। এছাড়াও আরো মাল্টিপল ভাইটাল ইভেন্ট হতে পারে, কোনো একটা পার্টিকুলার ডিজিজ। এখন করোনার বাজার, আমি করোনার এক্সাম্পল অবভিয়াসলি বারবার ফিরে ফিরে আসবো এবং দেখাবো করোনার এক্সাম্পলটা দেওয়ার পরে যে করোনা ভাইরাস নিয়ে যতটা আতঙ্ক বা যতটা ফিয়ার ছড়ানো হচ্ছে, করোনা বোধহয় অতটা আতঙ্কের কোনো ব্যাপার নয়। তো এনিওয়ে, তো ভাইটাল ইভেন্ট সম্বন্ধে আমি জানতে আগ্রহী। তো তার জন্য আমার কি দরকার, তার জন্য ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে ডেটা কালেকশন করতে হবে ফ্রম দ্য পপুলেশন। এটা হচ্ছে আমার একদম ফার্স্ট কাজ। কতজন মারা যাচ্ছে ডেথ, কতজন জন্মাচ্ছে বার্থ, কতজনের বিয়ে হচ্ছে ম্যারেজ, কতজনের ডিভোর্স হচ্ছে ডাইভোর্স, কে কোন রোগে আক্রান্ত হচ্ছে, এডস বা ক্যান্সার বা সামথিং বা করোনা হোয়াট এভার, সেই সব ইনফরমেশনগুলো কিন্তু আমাকে নাম্বার ওয়ান পেতে হবে। সো নাম্বার ওয়ান যেটা দরকার, 1 নম্বর কোয়েশ্চেনটা কি, ডিসক্রাইব ফিউ সোর্সেস অফ র ডেটা। যে র ডেটা পপুলেশন স্ট্যাটিস্টিক্সের করেসপন্ড করছে। ঠিক আছে,
তার সঙ্গে দু রকমের এরর নিয়ে আমরা আলোচনা করব, কভারেজ এরর আর রেসপন্স এরর। এগুলো কি আমরা দেখব। তো যাই হোক, ডেটা কালেকশনের কয়েকটা রাস্তা আমি বলছি। নাম্বার 1 রাস্তা হচ্ছে সেন্সাস করা, একটা খুব ভালো রাস্তা। নাম্বার 1 সেন্সাস মানে কি আমরা জানি, পার 10 ইয়ার্স অন্তর অন্তর সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, এনএসএসও, এই বিভিন্ন সংস্থাগুলো হাউস হোল্ড সার্ভে চালায়। এবার আমাদের একটা খুব কমন ভুল ধারণা আছে যে সেন্সাসে এসে হেড কাউন্ট করে বাড়ি চলে যায়, এমন ব্যাপার নয়। সেন্সাস নট অনলি দেশের পপুলেশনের কাউন্ট করে, এটা তো একটা কাজ, আরও একটা কাজ করে, প্রতিটা হাউস হোল্ডের থেকে বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু তুলে নিয়ে যায়। ঠিক আছে, কেমন ইনফরমেশন? প্রতিটা হাউস হোল্ডের ইকোনমিক কন্ডিশন, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ। এমপ্লয়মেন্ট সিচুয়েশন, এটা খুব খুব এসেনশিয়াল। এই বিভিন্ন রকমের ডেটা কিন্তু সেন্সাসের সময় গভর্নমেন্ট আমাদের থেকে নিয়ে যায়, এবং ফাইনালি দ্যাট সেন্সাস রিপোর্টটা ওরা কি করে, পাবলিশ করে। সো সেন্সাস রিপোর্ট একটা খুব রিচ সোর্স অফ ডেটা কালেকশন। সেকেন্ড হচ্ছে এইটা, ভাইটাল স্ট্যাটিস্টিক্স গুলোকে একটা জায়গাকে এনলিস্ট করে রেখে দেওয়া হয়। ঠিক আছে, যেমন বার্থ, ডেথ বা ম্যারেজ অর ডিভোর্স, এই চারটে যে মেন ভাইটাল ইভেন্ট, এই চারটে কিন্তু রেকর্ড করা হয়। ভাইটাল স্ট্যাটগুলোকে রেকর্ড করা হয়। কিসে রেকর্ড করা হয়? বার্থের পরে একটা বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়, এটা আমরা প্রত্যেকে জানি। কর্পোরেশন থেকে একটা বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, এটা আমাদের প্রত্যেকেরই আছে বার্থ সার্টিফিকেট। সো এটা কিন্তু ইস্যু করা হয় ইন অর্ডার টু কিপ আ রেকর্ড অফ দিস ভাইটাল ইভেন্ট, বার্থ। ঠিক আছে, মারা যাওয়ার পর যখন বডি ডিসপোজাল করা হচ্ছে, কবর দেওয়া হচ্ছে বা গিয়ে পোড়ানো হচ্ছে, তখন ডেথ সার্টিফিকেট ডেফিনেটলি ইস্যু করতে হয়। ওয়ান্স এগেন একই উদ্দেশ্য, ডেথের যে ডেটা সেটা খুব একটা ইম্পর্টেন্ট ডেটা, সেটা কিন্তু আমাদের কালেক্ট করে রাখতে হবে। সো ডেথ ডেটাগুলোকে কিন্তু আমরা একটা জায়গায় এনলিস্ট করে রেখে দিই। ম্যারেজ যদি হয়, সেটা হয় অবভিয়াসলি ম্যারেজটা আন্ডার কোর্ট করতে হয়, তো তার জন্য একটা রেকর্ড রাখা হয়। আর ডিভোর্সও যেহেতু কোর্ট থেকে করা হয়, তাই ডিভোর্সেরও একটা রেকর্ড রাখা হচ্ছে। সো অল দ্য ভাইটাল ইভেন্টস, এই ডেটাগুলোকে আমরা রেকর্ড করে রাখি, এবং পরবর্তীকালে কাজের জন্য ফ্রম সাচ রেকর্ডার আমরা দ্যাট ডেটা আমরা রিট্রিভ করতে পারি। ঠিক আছে, যদি যেমন যেমন আমার দরকার, ধরো যাক আমি একটা কমিউনিটির ডেথ কটা হয়েছে লাস্ট 1 ইয়ার আমি দেখতে আগ্রহী, তাই কর্পোরেশনের কাছে ডেথের যে এনলিস্টেড রেজিস্টারটা রয়েছে, ফ্রম দ্যাট ডেটা সোর্স উই ক্যান কালেক্ট ডেটা অন ডেথ। বা একটা পার্টিকুলার জায়গাতে লাস্ট 1 বছরে কটা নিউ বার্থ হয়েছে সেটা জানার জন্য আমরা কিন্তু রেকর্ডস চেক করতে পারি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা হসপিটাল রেকর্ডস দেখতে পারি। হসপিটাল রেকর্ডস মূলত পাবলিক হেলথের জন্য খুবই এসেনশিয়াল, কারণ হসপিটাল রেকর্ডে একটা সোসাইটিতে কোন কোন রোগ অ্যারাইজ করছে, কোন রোগে ডেথ বেশি হচ্ছে, কোন রোগটা খুব ফ্রিকুয়েন্টলি অ্যারাইজ করছে, এই সমস্ত রেকর্ড মোরাললেস পাওয়া যাবে। করোনাতে হসপিটাল রেকর্ড চেক করলেই জানা যাবে একটা করোনা পেশেন্টের কোমরবিডিটি আছে কি নেই। ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সার্ভে। বা একটা করোনা পেশেন্ট যারা ইনকামিং হচ্ছে তাদের এজ কত, মোস্টলি কোন এজ গ্রুপ করোনাতে হাইয়েস্ট এফেক্টেড হচ্ছে, এই সবই কিন্তু উই ক্যান গেট ফ্রম হসপিটাল রেকর্ডস, রাইট। পেশেন্টদের এজ, জেন্ডার, ডিজিজটা কেমন, কোন ট্রিটমেন্ট অ্যাপ্লাই করা হচ্ছে, এই সমস্ত রেকর্ড কিন্তু আমরা পেয়ে যাব ফ্রম হসপিটাল রেকর্ডস। এটা কিন্তু একটা খুবই এসেনশিয়াল সোর্স অফ র ডেটা। আর লাস্টে যেটা গুরুত্বপূর্ণ, দ্যাটস কল্ড দি অ্যাডহক সার্ভে। অ্যাডহক সার্ভে মানে কি? হঠাৎ করে একটা সিনারিও অ্যারাইজ করেছে যে গভর্নমেন্ট দেখতে আগ্রহী যে সেই সিনারিওটার পেছনে কি কাজ করছে। যেমন করোনা হঠাৎ করে অ্যারাইজ করেছে, এবার করোনাতে কটা লোক মারা গেছে বা করোনাতে পপুলেশনের কত পার্সেন্ট এফেক্টেড হচ্ছে, এটা জানার জন্য নিশ্চয়ই আমরা পরের সেন্সাস অব্দি ওয়েট করবো না। এটা একটা ধরো যাক 2011-তে লাস্ট হচ্ছে সেন্সাস,
আবার হবে সেন্সাস কবে? 2021-এ। করোনা এসে 2020-তে, শুরুতে 2020 মার্চ এপ্রিল নাগাদ। এবার সেন্সাস তো হবে 2021-এ, তারপর সেন্সাস রিপোর্ট বেরোবে গিয়ে 2022-এ। তো আমরা কি করোনার ডেটা পাওয়ার জন্য ওয়েট করবো আনটিল 22? নিশ্চয়ই নয়, আমাদের ইমিডিয়েট কিছু ডেটা চাই। তো সেই ইমিডিয়েট ডেটা পাওয়ার জন্য গভর্নমেন্ট ক্যান কন্ডাক্ট অ্যাডহক সার্ভে। অ্যাডহক সার্ভে মানে কি? একটা ছোটখাটো সার্ভে করে দেখে নেওয়া যে সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। যেমন করোনার ক্ষেত্রে একটা খুব ফেমাস সার্ভে হচ্ছে সেরোলজিক্যাল সার্ভে বা সেরো সার্ভে, যে সার্ভে থেকে উঠে আসে যে একটা লোকালিটির মোরাললেস কত পার্সেন্ট করোনাতে ইনফেক্টেড হতে পারে তার একটা আইডিয়া। এই সেরো সার্ভে কিন্তু একটা কাইন্ড অফ অ্যাডহক সার্ভে, ঠিক আছে? সো দিজ আর দ্য সোর্সেস অফ র ডেটা কালেকশন রিগার্ডিং সাম ভাইটাল ইভেন্টস। এবার ডেটা কালেকশন করতে গিয়ে দু রকমের এরর অ্যারাইজ করতে পারে, ঠিক আছে? কি কি? কভারেজ এরর আর রেসপন্স এরর। হোয়াট ইজ কভারেজ এরর? কভারেজ এরর হচ্ছে সেন্সাস করার সময় কিছু ফ্যামিলি সেন্সাসের আওতায় না আসতে পারে, কিছু লোককে আমি হেড কাউন্ট করলাম না বা তার সম্বন্ধে যদি ইনফরমেশন না নিই, then that person or that family would be left out from the census. So this is called error of coverage, আমি কভার করতে পারলাম না। রেসপন্স এরর হচ্ছে যে রেসপন্ডেন্ট সেন্সাসে ইন্টারভিউয়ারকে উত্তর দিচ্ছে তারা যদি কিছু রং রেসপন্স করে সেটাকে হচ্ছে কি এরর অফ রেসপন্স। যেমন কিরকম? দেখ, ইয়াং পিপলরা বয়স সম্বন্ধে অতিরঞ্জিত করে, এক্সাজারেট করে রিগার্ডিং দেয়ার এজ। মানে ধরা যাক কারোর বয়স 16 বা 17, তাকে যখন কেউ এজ জিজ্ঞেস করলো, বললো আমার বয়স তো 18 হয়ে গেছে। 18 মানে যেহেতু অ্যাডাল্টহুড, ফলে মাল্টিপল অ্যাডভান্টেজ পাওয়া যায় অ্যাডাল্ট হলে। সো বয়স বাড়িয়ে বলার একটা হালকা টেন্ডেন্সি রয়েছে, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এবারে বিভিন্ন রকম বইতে একটা মিসোজিনিস্টিক একটা স্টেটমেন্ট আছে, সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার লেখা নয়, এটা আবার বিভিন্ন বই থেকেই আমার নেওয়া। একদম এটা একটা খুব বিখ্যাত বইতে লেখা রয়েছে যে উইমেন টেন টু আন্ডারস্টেট দেয়ার এজ। যদি এটা খুব কলোকুয়ালি একটা কথা যে মেয়েরা বয়স লুকোয়, একদম ভুল, ছেলেরাও বয়স লুকোয়। নাম করছি না, বাট একজন ফ্যাকাল্টি আছে যার মাথা চুল সব সাদা, বাট সে চুলে অলওয়েজ কলপ করে থাকে যাতে তার সাদা চুলটাকে না দেখা যায়। কোন ফ্যাকাল্টি আমি নাম করলাম না, বাট ওয়ান অফ ইউর টিচার্স, এটুকু আমি হিন্ট দিতে পারি। এনিওয়ে, তো যাই হোক, আরও হতে পারে এরার অফ কভার আর এরার অফ রেসপন্স। বাচ্চার বয়স 0 এলবিডি, এক্ষেত্রে একটু আন্ডার এনুমেরেশন হয়। হোয়াট ইজ মেন বাই 0 এলবিডি? 0 এলবিডি মিনস জিরো লাস্ট বার্থডে। অর্থাৎ যদি একটা কোনো বাচ্চার বয়স হয় 7 মাস, তাহলে টেকনিক্যালি তার বার্থডে কত? 0 এলবিডি। যদি একটা বাচ্চার বয়স হয় 11 মান্থস, তারও কিন্তু টেকনিক্যাল বয়স কত? 0 এলবিডি। কিন্তু বাচ্চাদের বয়স বলার ক্ষেত্রে ওই 7 মাসের বাচ্চাকে 1 বছরের বলে চালিয়ে দেওয়া হয়, আবার 11 মাসের বাচ্চাকে তো চোখ বন্ধ করে বলা হবে 1 বছরের বাচ্চা। ফলে 0 এলবিডিতে একটু আন্ডার এনুমারেশন হতে পারে। 0 বছরের বাচ্চা সেটা খুব বেশি হদিশ পাওয়া যায় না। আবার 5 বছর বয়স, ওকে, এই জায়গায় একটু অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাই কি বেশি রিপোর্টিং হচ্ছে। 5 বছর একটা খুব প্রিয় নাম্বার অনেকের কাছে। 4 বছরের বাচ্চাকেও বলে দিচ্ছে 5 বছর, 6 বছরের বাচ্চাকেও বলছে 5 বছর। তো দেখা যায় এটা যে 5 বছরে একটা হিপিং তৈরি হচ্ছে, মানে 5 বছরে বয়সটাতে একটা অতিরিক্ত মাত্রায় রিপোর্টিং হচ্ছে। এটাও অ্যালার্মিং, এটা হওয়াটা বোধ হয় খুব একটা লাইকলি না। সো এইগুলোকে কি বলে? ওভার এনুমারেশন অথবা আন্ডার এনুমারেশন। এইগুলো যে কোনো সেন্সাসে খুবই একটা কমন ফেনোমেনন, এগুলো ঘটে, ঠিক আছে? আচ্ছা, তো এই যে এরারগুলো রয়েছে এগুলোকে ডেফিনেটলি আমরা
ট্যাকেল করতে পারি। আচ্ছা, তো যাই হোক, এগুলো সব গল্প, এই গল্পগুলো খুব বেশি পরীক্ষায় দেয় না, বা দিলে লিখে দিবি, কোনো অসুবিধা নেই। তো আমি নেক্সট ভিডিওতে চলে যাব হচ্ছে ভাইটাল ইভেন্টস বলতে কি বোঝায় সেখানে। এই সব কটা ভিডিও, ছোট ছোট ভিডিও করব আমি, খুব বড় ভিডিও নয়।